আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক বিষয়টা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই কূটনৈতিক সম্পর্কের যে পারদর্শিতা, সেই পারদর্শিতা অর্জন করা এবং আন্তর্জাতিক মহলে সেই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে নিজেদের স্থায়িত্ব ধরে রাখা এবং নিজেদের স্বার্থ হাসিল করা, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি জামাতে ইসলামের ইফতার সামগ্রী বিতরণ কিংবা ঈদ উপহার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। এখন অনেকেই এটিকে জামাতের ভুল হিসাবে দেখছেন, আবার অনেকে এখানে মনে করছেন যে এটি চীনা দূতাবাসের এক প্রকার ছড়ানো কিংবা তাদের ভালো সাজার একটা প্রচেষ্টা। দেখুন, আমি কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিন্তা করছি। এখানে সম্পূর্ণ কলকাঠি নেড়েছে জামাত, এবং কেন নেড়েছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই আলোচনায়। দ্বিতীয়ত, জামাত এই কাজটি করার সাথে সাথে আওয়ামী লীগের অবস্থান, বিএনপির অবস্থান এবং বাংলাদেশের সম্পূর্ণ রাজনীতির সাথে আন্তর্জাতিক যে সম্পর্ক বা ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে জানানোর চেষ্টা করব। দেখুন সুপ্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ঘটনাই ঘটে, এমন অনেক কিছুই প্রচার হয় যেগুলো হয়তোবা প্রোপাগান্ডার জন্য অথবা ব্যাপক পাবলিসিটি পাওয়ার জন্য। এখন বিগত দিনগুলোতে আমরা তথাকথিত কিংবা গুঞ্জন বলুন আর সত্য বাস্তবতা যাই বলুন না কেন, একটি বিষয়ে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারভাবে অবগত। সেটি হচ্ছে, জামাতের নির্দিষ্ট কিছু গোষ্ঠী রয়েছে বা নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব পারদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা খুব ভালো করেই তারা জানে, এবং জামাতের গুণগান, জামাতের প্রশংসা, জামাতের আরাধনা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করলে সেটা জনগণের নিকট খুব ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবে, এই ব্যাপারে তারা খুব পারদর্শী। এবং আমরা দেখেছি নির্বাচনের পূর্বে কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের পরে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সময় জামাতের সেই ট্রেনিং প্রাপ্ত শ্রেণী তারা কিন্তু খুব অ্যাক্টিভেটেড ছিল, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি চুন থেকে পান খসলেই দেখবেন যেন জামাতের জয় জয়কার চলছে। এখন বর্তমান সময়ে এসে সেই শ্রেণী আবারও জামাতের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের জয় জয়কার ছড়ানোর প্রচেষ্টায় ব্যস্ত। কারণ ইতিমধ্যে নির্বাচনের পূর্বের কিছু সময় এবং নির্বাচন পরবর্তী কিছু সময়ে জামাতের কিন্তু ব্যাপক ভরাডুবে বাংলাদেশে হয়েছে, এবং অনেকেই মনে করেন জামাত বাংলাদেশে আরো 54 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কারণ এবার তাদের যে সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগ বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা জামাত আর কখনো ফিরে পাবে না। তো এই যে জনগণের কাছে একটি ভরাডুবি বা জনগণের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বের মধ্যে পরিবর্তন আনার জন্য বর্তমান সময়ে কিছু আবেগ বা কিছু সেন্টিমেন্ট বর্তমান সময়ে পুনর্জাগরণ করার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তবে জামাতের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে চীন এবং জামাতের যৌথ উদ্যোগে। তবে চীনা দূতাবাস কিন্তু এখানে সম্পূর্ণভাবে প্রতিবাদ করেছে যে তারা জামাতের সাথে কোনো ধরনের যৌথ উদ্যোগে এ ধরনের কর্মকাণ্ড করেনি। ডোনেশন তাদের, সবকিছু তাদের, এবং যে এলাকায় বিতরণ করা হয়েছে ওই এলাকার এমপি কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। এখন যেহেতু ওই এলাকার এমপি তিনি, সেহেতু চীনের ওই জিনিসগুলো, ওই ডোনেশনগুলো উনার মাধ্যমে তারা জনগণের দরজায় পৌঁছে দিতে চেয়েছে। এটা
বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস বা বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু সচরাচর আমরা দেখে থাকি কোনো এলাকায় একটি ডোনেশন যদি সরকারিভাবে, বেসরকারিভাবে কিংবা এনজিও অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে আসে, তাহলে সেটা স্থানীয় এমপি, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার যারা রয়েছেন তারা বিলি করে থাকেন। অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু এটা বিলি হয়ে থাকে। সাথে হয়তোবা থানার ওসি সাহেব কিংবা উপজেলার ইউএনও মহোদয় ওনারা উপস্থিত থাকেন। এটা কমন বিষয়। সুতরাং এখানে জামাত যে ট্রিক্সটি আসলে খেলেছে সেটি হচ্ছে, জামাত দেশবাসীকে কিংবা আন্তর্জাতিক মহলে এটি দেখাতে চেয়েছে যে চীনের সাথে তাদের বর্তমান সময়ে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বা তাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটি অত্যন্ত সুসম্পর্কে পরিণত হয়েছে। এর পেছনে কারণ কি? এর পেছনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে, সবাই কিন্তু জামাতকে পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দল হিসাবে জেনে থাকেন। এর পেছনে যে ইতিহাস আছে কিংবা মুক্তিযুদ্ধ এবং আমাদের 1971 সালের যে ইতিহাস আছে জামাতের সাথে, এটি কিন্তু এখন আর বিশ্লেষণ করে বা আবারও বর্ণনা করে বলার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই এই বিষয় সম্পর্কে জানেন। এমনকি জামাত নিজেও খুব ভালো করে জানে যে তাদের উপর বাংলাদেশে কি তকমা রয়েছে। এই যে তাদের উপর একটি অপবাদ বা তাদের উপর একটি ট্যাগ দেয়া, তাদের বডিতে একটি সিল ছাটিয়ে দেয়া যে পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দল, এই সিলসিলা থেকে বা এই ধারাবাহিকতা থেকে তারা কিন্তু এখন বের হয়ে আসতে যাচ্ছে। এখন বের হয়ে আসতে গেলে তাদেরকে অবশ্যই একটি শক্তিশালী পরাশক্তির কাছে তাদের আশ্রয় নিতে হবে। এখন দেখুন, বর্তমান সময়ে মুসলিম বিশ্বের মধ্যে একটি দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইরান, এখানে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়বস্তু রয়েছে, যার কারণে জামাত চাইলেও সরাসরি আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দিতে পারবে না। পর্দার আড়ালে দেয়া সেটা অন্য বিষয়, এবং পর্দার আড়ালে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা আমেরিকাকে ধর্ণা দেন না। এটা কেউ হলফ করে বলতে পারবে না। যাই হোক, আমেরিকার প্রসঙ্গ এখানে টেনে আনছি না। তবে বললাম এই কারণে যে এই যে ইসলামী একটা মন মানসিকতা, একটা কনস্পাইরেন্সি, এর জন্য কিন্তু জামাত জনগণকে বিগড়িয়ে, জনগণকে অসন্তুষ্ট করে কোনোভাবে সরাসরি আমেরিকার লবিংয়ে যেতে পারবে না, যেতে চাইবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাধর্তা হিসাবে কিন্তু জামাতকে এই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো, জামাত এবং এনসিপিকে। এবং এই দুটি রাজনৈতিক দল, যেটা নবগঠিত এনসিপি এবং যেটা পুরাতন জামাতে ইসলামী, তারা কিন্তু কঠোর ভারত বিরোধী রাজনৈতিক দল হিসাবে কিন্তু সে সময় পরিচিতি পেয়েছে, এবং এখনো কিন্তু ভারতের সাথে জামাতের সুসম্পর্ক তৈরি হয়নি। বাংলাদেশের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা ভারতের আগ্রাসন বিরোধী একটি সেন্টিমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির পলিসির জন্য। জামাত কিন্তু সেটি খুব ভালো করেই জানে। সুতরাং তারা প্রকাশ্যে কোনোভাবেই কিন্তু ভারতের সাথে সমঝোতায় আসতে পারবে না, বা জনগণকে এটা বুঝতে দিবে না যে তারা ভারতের সাথে প্রকাশ্যে একদম কাছাকাছি চলে গেছে, সুসম্পর্কে অবস্থান করছে। তাহলে রইল কি? রইল চীন। এখন এই চীনই হচ্ছে জামাতের একমাত্র ট্রাম্প কার্ড, যে ট্রাম্প কার্ডটি ব্যবহার করে তারা প্রকৃতপক্ষে জনগণের সেন্টিমেন্টকেও রক্ষা করতে পারবে, আবার আন্তর্জাতিক মহলে তাদের অবস্থানও পরিষ্কার করতে পারবে, এবং বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তাদের উপর যে ভয়াবহ কালিমালিপ্ত ট্যাগ রয়েছে, সেই ট্যাগটিও তারা মুছে ফেলতে পারবে। যার একটি ছোট্ট প্রয়াস ছিল এই খাদ্য সামগ্রী বিতরণ কিংবা উপহার বিতরণ অথবা ইফতার সামগ্রী বিতরণ। এখন এটি করার জন্য জামাত আসলে বাস্তবিকভাবে যেভাবে গেম সাজিয়েছিল, তারা সম্পূর্ণভাবে সেটি করতে পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে, যার কারণে এখানে আমরা পরবর্তীতে দেখেছি যে চীনা দূতাবাস থেকে প্রতিবাদ এসেছে। এখন চীন কেন আসলে প্রতিবাদ করবে? দেখুন, একটি রাষ্ট্র কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গেলে সেটা কখনো কিন্তু গোপনীয়তা রাখে না, সেটা প্রকাশ্যে রাখে। এখন আমরা জানি সাধারণত চীন এবং বিএনপির মধ্যে বর্তমান সময়ে একটি কঠিন সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এখানে ভারত অবশ্যই টুপ দিচ্ছে,
যার কারণে চীন কোনোভাবেই চাইছে না আন্তর্জাতিক মহলে হোক কিংবা কূটনৈতিক দপ্তরগুলোতে হোক জামাতের সাথে তাদের ঘনিষ্ঠতা রয়েছে এমন কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা তাদের নামে প্রচার হোক, যার কারণে তারা কূটনৈতিকভাবে এই বিষয়টি হ্যান্ডেল করে নিয়েছে। এবং তারা এটি জানে সম্পূর্ণভাবে যে কখনো যদি বাংলাদেশের জনগণের কাছে বা আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় এই গুঞ্জন উঠে যায় যে জামাতের সাথে চীনের কূটনৈতিক পাড়ার সুসম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, তাহলে এর খেসারত কিন্তু চীনকে অনেক কঠিনভাবে দিতে হবে। কারণ এখানেই রয়েছে চরমপন্থী, মৌলবাদ এবং উগ্রপন্থীর উত্থান বিষয়ক বেশ কিছু জটিল সার্কাজম, যেগুলো আসলে চীনকে এই অঞ্চলে পরাশক্তি হিসাবে মাথা তুলে দাঁড়াতে বাধা সৃষ্টি করতে পারে। এবং এই বাধার পেছনে মূল কারণ হতে পারে চীনের একক শত্রু আমেরিকা। সুতরাং চীন এই ভূ রাজনৈতিক খেলায় তাদের ইমেজ নেট অ্যান্ড ক্লিন রাখতে চায়। এখন আসুন এই বিষয়ক দ্বিতীয় চ্যাপ্টারে। এখন দ্বিতীয় চ্যাপ্টার বলছি কারণ আমি এতক্ষণ বললাম যে জামাত প্রকৃতপক্ষে আসলে কি চেয়েছিল এবং তারা ব্যর্থ হলো। ফলশ্রুতিতে দেশের মধ্যে তাদেরকে নিয়ে আরেকটি নেগেটিভ রিভিউ তৈরি হলো এবং তাদের যে মার্কেটিং লেভেল, সেই মার্কেটিং লেভেলটা আমার মনে হয় আরেকটু নিচে নেমে গেল। এটা আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি একটা অংশে। এখন যেই অংশ সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ভারত, আমেরিকার বিষয়ে আমি অল্প একটু বলে দিয়েছি। আমেরিকা কিন্তু কখনোই চায় না উপর থেকে যে কি চরমপন্থী উগ্রবাদী কিংবা ইসলামী স্টেট টাইপ কোনো সরকার বাংলাদেশে আসুক। সেই হিসাবে জামাতকে তারা উপর থেকে যতই সাহায্য সহযোগিতা করুক না কেন, নিচের দিক থেকে কিন্তু বা পর্দার আড়ালে কিন্তু জামাতকে তারা কখনোই বাংলাদেশের ভূখণ্ডে ক্ষমতায় আসতে দিবে না বা দিতে চায় না। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলো খুঁজতে হলে আমাদের ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন পাকিস্তানের কথা চিন্তা করুন, আফগানিস্তানের কথা চিন্তা করুন, বর্তমান ইরানের কথা চিন্তা করুন। তারা কিন্তু ইসলামী শাসক হিসাবে পরিচিত, যার কারণে আমেরিকা কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত নানা ধরনের চক্রান্ত চালাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করে সেখান থেকে ফায়দা হাসিল করতে চায়, তাদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু জামাতে ইসলামকে যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে আমেরিকা বা জামাতের সাথে সখ্যতা তৈরি হয়, তাহলে এখানে আমেরিকাকে অনেকটা নতজানু হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটিতে অংশগ্রহণ করতে হবে। এখন এখানে তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলো কিন্তু জামাতের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের সাথে কখনো যায় না। সুতরাং তাদের এই স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে জামাতের সাথে খুব একটা প্রকাশ্যে সমঝোতা দেখাতে চায় না। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত। দেখুন, বর্তমান সময়ে কিন্তু ভারতীয় রাষ্ট্রদূতের আশেপাশে প্রণয় বর্মা সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের খুব ঘেঁষাঘেঁষি, খুব দৌড়ঝাঁপ। এর পেছনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বর্তমান সময়ে এই ইন্দো প্যাসিফিক কিংবা আমাদের যে বদ্বীপ রয়েছে সেই বদ্বীপে ভারতের আধিপত্য দিন দিন বাড়ছে এবং একক নিয়ন্ত্রক হিসাবে এখানে চীনের সাথে ভারত কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী। এখন আমি প্রথমে বলেছি জামাত কোনোভাবেই কিন্তু ভারতের সাথে প্রকাশ্যে আসতে চাচ্ছে না। ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট এখানে রয়েছে এবং তারাই সব থেকে বেশি সেটি কিন্তু উস্কে দিয়েছিল। সুতরাং তারা এখানে ভারতকে দেখাতে চাইছে যে আমরা চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠতায় চলে গেছি, যেন ভারত কূটনৈতিক পাড়ায় তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। কিন্তু ভারত প্রকৃতপক্ষে তাদের নিরাপত্তা যে ব্যবস্থা রয়েছে, তাদের 7 সিস্টার্স যেটি রয়েছে, এটির মধ্যে বিচ্ছিন্নতাবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী এইসব নিয়ে অনেক বেশি চিন্তিত। সুতরাং তারা কখনোই চাইবে না যে তাদের স্বার্থে কোনো কারণে আঘাত লাগুক। বিগত দিন যেভাবে ভারত বিরোধী আক্রমণাত্মক কার্যকলাপ বাংলাদেশে হয়েছে, সেই কার্যকলাপের পেছনে উগ্রবাদী গোষ্ঠী চরমপন্থীদের তারা সব থেকে বেশি দোষী করে থাকে। আপনি ভারতীয় মিডিয়া লক্ষ্য করুন,
আপনি ভারতের প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষকের কথাবার্তা শুনবেন, তারা কিন্তু সবার আগে কথা বলার শুরুতেই জামাতে ইসলামের দোষ এখানে টেনে আনে, বা ইসলামী রাজনৈতিক দলগুলোর নাম এখানে টেনে আনে। এখন বাংলাদেশে ইসলামী ট্যাগ লাগিয়ে রাজনীতি করছে একমাত্র দল, বৃহৎ দল জামাতে ইসলাম। সুতরাং এখানেই কিন্তু জামাত মার খেয়ে যাচ্ছে। এই যে জামাতের একটি চক্র, এই চক্রটি ফ্লপ হওয়ার কারণে জামাতের অনেক কিছুই কিন্তু এখানে আমি মনে করি লস প্রজেক্টে চলে গেছে। এখন দেখুন, বিএনপি বর্তমান সময়ে দেখতে পাচ্ছে তারা সরকার গঠন করে আছে, কিন্তু জামাতে ইসলাম চীনের সাথে লবিং করছে। চীনকে অনেক কাছে টানার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা করছে, নানা ধরনের প্ল্যান ছক সাজাচ্ছে। বিএনপি কিন্তু কখনোই বসে থাকবে না, বরঞ্চ তাদের টিকে থাকার জন্য বর্তমান সময়ে পরাশক্তিগুলোর যে সাহায্য সহযোগিতা সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলো পাওয়ার জন্য তারাও তাদের সরকার ব্যবস্থা থেকে জোরালো লবিং তদবির চালাবে। হয়তোবা আপনারা গণমাধ্যমের বরাত দিয়ে কিছুক্ষণ পর হয়তোবা জানবেন যে সরকারের পক্ষ থেকে চীনা দূতাবাসে কোনো একটি বিবৃতিও চলে গেছে, অথবা সেটি গণমাধ্যমে নাও আসতে পারে। কারণ একটি সরকার কখনোই চাইবে না যে তাদের বিরোধী দল, তাদের কূটনৈতিক সব থেকে বড় কাছের যে মিত্র, সেই মিত্রের একদম কাছে চলে যাবে। সুতরাং বিএনপি তাদের পতন ঠেকাতে এবং তাদের বর্তমান সরকারকে আরো শক্তিশালী করতে কখনোই কিন্তু জামাতকে এইদিকে ভিড়তে দিবে না। এখন রইল প্রসঙ্গ আওয়ামী লীগের। দেখুন, এই যে ভূ রাজনৈতিক বা কূটনৈতিক একটি স্ট্যান্ড বাজে, এই স্ট্যান্ড বাজের মধ্যে আমি মনে করি আওয়ামী লীগ সব থেকে বেশি সহজ অবস্থানে রয়েছে। দেখুন, আওয়ামী লীগ সবাই জানে ভারতপন্থী, অর্থাৎ ভারতের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগের পতনের পেছনে অনেকেই আমেরিকাকে দায়ী করে থাকেন, ডিপ স্টেটকে দায়ী করে থাকেন। আবার কেউ কেউ এখানে ভিন্ন যুক্তি উপস্থাপন করে থাকেন। যাই হোক, তাদের পতনের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির দিকে না যাওয়াই ভালো। মূলত আমেরিকা, ভারত তারা কিন্তু কিছুটা হলেও একই সূত্রে গাঁথা। চীন যখন সরাসরি ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়, তখন কিন্তু আমেরিকা এবং ভারত এক হয়ে যায় চীনকে মোকাবেলা করার জন্য। এই হচ্ছে ভারতের স্বার্থজনিত অবস্থান। কিন্তু রাজনৈতিক যে অবস্থান বাংলাদেশে, সেটিতে কিন্তু আওয়ামী লীগের উপর তারা একচ্ছত্র ভরসা রেখে থাকে, এবং এখন পর্যন্ত তারা যে আওয়ামী লীগের উপরই ভরসা রেখেছে এটা কিন্তু আমরা নানাভাবে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। না হলে এতদিনে আমরা দেখতাম কূটনৈতিকভাবে হোক আর যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে বিষয়, সেটি কিন্তু প্রক্রিয়াধীন হয়ে যেত। কিন্তু এই বিষয়টি নিয়ে বিগত ১.৫ বছর এবং বর্তমান যে নতুন সরকার তাদের ১ মাস, এটা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই, এবং অদূর ভবিষ্যতে এটা আসলে কতদূর যাবে এটা নিয়েও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। সুতরাং ভারত কখনোই কিন্তু আওয়ামী লীগের বাইরে যাবে না। আওয়ামী লীগের বাইরে গিয়ে তারা চাইবে না যে জামাতের সাথে তাদের সখ্যতা গড়ে উঠুক, কিংবা বিএনপির সাথে তাদের সখ্যতা গড়ে উঠুক। তারা বিএনপিকে এর আগেও দেখেছে, কিন্তু রাজনৈতিকভাবে বা তাদের বর্তমান যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, সরকার ব্যবস্থা রয়েছে, কূটনৈতিক পন্থা রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, এটির মাধ্যমে কিন্তু তারা তাদের স্বার্থ রক্ষার জন্য এবং স্বার্থের লড়াইয়ে তারা বিএনপি সরকারের সাথে বর্তমানে সুসম্পর্কে চলে গেছে বা চলে যেতে রাজি। এখন জামাতে ইসলাম যেহেতু ভারতের সাথেও কোনোভাবে টিকতে পারছে না, আমেরিকার সাথেও যেতে পারছে না, পাকিস্তানের সাথে গেলে তাদের মার্কেট আরো নষ্ট হয়ে যাবে। সুতরাং তারা চীনের সাথে লবিং এর অত্যন্ত জটিল প্রেমের কাহিনী সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু সেটিতে গিয়েও তারা বারবার কিন্তু হোঁচট খাচ্ছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে প্রচার প্রচারণা সেগুলো কিন্তু বর্তমান সময়ে এসে জনগণ ধরে ফেলছে, এবং কেউ না কেউ সেগুলো সামনে নিয়ে আসছে। এতে করে ভারতে নির্বাসিত থাকা আওয়ামী লীগ কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি মজা নিচ্ছে, এবং তারা চাইছে যেন একে একে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের কাছে, বিশেষ করে জামাতে ইসলাম জনগণের কাছে এত পরিমাণে হেটেড হোক, এত পরিমাণে পচে যাক,
যেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য তাদের অবস্থান একদম শূন্য হয়ে যায়। এবং এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ বিএনপির সাথে সমঝোতা হোক কিংবা সরাসরি প্রতিপক্ষ হোক, মাঠে নেমে লড়াই সংগ্রাম করে হোক, তারা সেই সুযোগে মাঠে নামার অপেক্ষায় রয়েছে। এবং বর্তমান সময়ে তারা প্রতিটি পদে পদে, প্রতিটি ক্ষণে ক্ষণে প্রত্যেকটি কাজকে অবজারভেশন করছে। এবং যখনই তারা দেখছে যে কোনো একটি রাজনৈতিক দল একদম সূক্ষ্মভাবে কূটনৈতিক সম্পর্কে গিয়ে চূড়ায় ওঠার চেষ্টা করছে, তখনই তারা উপর থেকে একটি পাথর ফেলে দিচ্ছে। এবং সেই পাথর পড়ার কারণে সেই রাজনৈতিক দলটি যখন পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছে, তখন পাথরের সাথে ধাক্কা লেগে সে আবার নিচে চলে যাচ্ছে। এবং এই কাজটি আওয়ামী লীগ দিল্লিতে বসে সব থেকে ভালো কাজ করছে এখন, বা ভালোভাবে মেনটেন করছে। এবং এভাবে চলতে থাকলে এই যে বিএনপি সরকার, এই বিএনপি সরকারও কিন্তু আরো বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। এমনকি আমরা দেখেছি বর্তমান সময়ে ঈদ যাত্রার সময় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হচ্ছে, রাস্তাঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, অর্থাৎ মানে যার যার মর্জি মতো সবকিছু চলছে। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। আসলে নিয়ন্ত্রণ নেই বললাম এই কারণে, কারণ মনে পড়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পূর্বে গণমাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং সেই কথাটি যদিও একজন নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলা যায়, কিন্তু আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞান কিংবা সমাজবিজ্ঞানে কখনোই এটা বলে না যে নিজের বর্তমান সময়ের যে ব্যর্থতা সেটি ঢাকঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দাও। কারণ এটি জানালে তোমার শত্রুপক্ষ সহজেই তোমাকে ঘায়েল করতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সহজে কিন্তু গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি বর্তমান সময়ে একটি চ্যালেঞ্জিং পরিবেশের মুখে আছেন এবং দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে আর একটু সময় লাগবে। অর্থাৎ বর্তমান সরকার যে দেশ পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তা তিনি নিজেই কিন্তু স্বীকার করে গেছেন। এটা স্বাভাবিক, কারণ একটি নতুন সরকার দেশে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ লুটপাটের কারণে তারা এসে আসলে তলানিতে শূন্য অবস্থা পেয়েছে। সেই অবস্থা থেকে একটি দেশকে উঠিয়ে নিয়ে যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, অত্যন্ত দায়িত্বশীল কাজ এবং অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, অত্যন্ত চ্যালেঞ্জিং। সুতরাং বিএনপির বর্তমানে এই অবস্থান এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই কথা এবং বাংলাদেশের বর্তমান সময়কার যে পরিস্থিতি, এই যে আমি সামান্য একটি উদাহরণ দিলাম, ভয়াবহ দুর্ঘটনা এবং ঈদ যাত্রায় ভাড়া নিয়ে যে ধরনের জনক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সরকারের অতি দ্রুত আর একদিন হয়তোবা রয়েছে নিয়ন্ত্রণ করা উচিত। অন্যথায় এগুলো কিন্তু ভবিষ্যতে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং বিএনপি সরকারও কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই এবং আওয়ামী লীগও কিন্তু এটাই চায় যে এই বিএনপি সরকারও যেভাবেই হোক তারা যে দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে সেটা জনগণ বুঝুক, জনগণ জানুক। এবং এই ট্রাম্প কার্ডের মাধ্যমে কূটনৈতিক মহলগুলোতে, আন্তর্জাতিক পাড়ায় তাদের লবিং তারা শক্ত অবস্থানে রেখেছে এবং সব থেকে বেশি লাভবান তারাই হচ্ছে। যাই হোক, আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম যে জামাত ইসলামের বর্তমান সময়ে যে অবস্থান, যে স্ট্যান্ডবাজি, সেটি ফ্লপ হচ্ছে এবং এর কারণে জামাতের রেপুটেশন বর্তমান সময়ে বাংলাদেশে কমে যাচ্ছে। এবং এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশে টিকে থেকে রাজনীতি করা অনেক কষ্টের হয়ে যাবে। বিশেষ করে যদি লাভবান আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং বিএনপি দেশ পরিচালনা করতে গিয়ে চরম ব্যর্থতার সম্মুখীন হয়, তাহলে জামাতে ইসলামী কিন্তু কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে একক অবস্থান টিকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ নির্বাচনের পূর্বে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যেভাবে, সেভাবে কিন্তু তাদের অবস্থান বাংলাদেশে থাকবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে এই যে ভূ রাজনৈতিক এবং আমাদের বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেই অবস্থান নিয়ে যে কথাগুলো বললাম, এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের একান্ত মতামত থেকে থাকে, আপনাদের যদি কোনো বিচার বিশ্লেষণ থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য শিক্ষণীয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।